বারবার ব্যথায় কুঁকড়িয়ে উঠছে অনু। ধবধবে সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্ত লেগে গেছে, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখাচ্ছে না নির্ঝর। সে তার নিজের কাজে ব্যস্ত। নির্ঝরের প্রত্যেকটা স্পর্শে কেবল রাগ আর ক্ষোভ মিশে রয়েছে, একটুও ভালোবাসা নেই। অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে অনু। অনুর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। আজই নির্ঝরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে অনুর। অনুর বাবা মা বেশ বেছে একমাত্র মেয়ের জন্য পাত্র পছন্দ করেছেন নির্ঝরকে। তারপর ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বিয়ের প্রথম রাতেই স্বামীর এমন ভয়ঙ্কর রূপ কিছুতেই মানতে পারছে না অনু। বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশি। রাতের প্রায় শেষের দিকে নির্ঝর ক্লান্ত হয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনুর চোখে যে ঘুম নেই। স্মৃতিরাঙ্গিনায় বারবার উকি মারছে কেউ একজন। নিজেকে নির্ঝরের বাহুবন্ধন থেকে মুক্ত করে কোনো রকম একটা ওড়না পেঁচিয়ে বাথরুমে চলে যায় অনু। শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকে। যদি না সায়ন অনুকে এভাবে একা ফেলে চলে যেত, তাহলে নির্ঝর নামের এই মানুষটা কখনোই তার জীবনে আসতো না। আর না কখনো এভাবে নিজের স্বামীর কাছে। কথাগুলো ভাবতেই অনুর দু চোখ ভিজে ওঠে। অনু কোনো রকমের শাওয়ারটা শেষ করে উজু করে বেরিয়ে আসে। বিছানার দিকে চোখ পড়তেই দেখে নির্ঝর গভীর ঘুমে আচ্ছন্ন। গায়ে কাঁথাটা টেনে দিয়ে জায়নামাজ আর কোরআন শরীফটা বুকে নিয়ে ঘরের এক কোণে চলে যায়। প্রথমে কয়েক পাতা কোরআন পড়তেই বাহিরে আজানের ধ্বনি কানে আসে, তারপর নামাজ। অনু নামাজ শেষ করে পাশ ফিরেতেই চোখ যায় তার ঠিক পাশেই সাদা ধবধবে পাঞ্জাবি পরা নামাজে বসেছেন তার স্বামী নির্ঝর। এতক্ষণ নামাজে এত মগ্ন ছিল যে পাশে কেউ আছে সেদিকে খেয়ালই ছিল না। নামাজ শেষ করে অনু উঠে দাঁড়াতেই নির্ঝরও উঠে দাঁড়ায়। তারপর অনুকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়, কাছে টেনে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর ধপ ধপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঘটনাটা আসম্বিকভাবে ঘটায়, সবই অনুর মাথার উপর দিয়ে যায়। কই, এই ছোঁয়ায় তো কোনো ঘেন্না নেই, যা আছে তা হলো ভালোবাসা। তাহলে রাতের ছোঁয়ায় কী ছিল? অনু অবাক হয়ে অপলক তাকিয়ে আছে নির্ঝরের দিকে। সে সোফায় একটা বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে আছে। কি নিষ্পাপ মুখটা! বিয়ে থেকে শুরু করে এতটা সময় নির্ঝরের সাথে থাকলেও লোকটাকে ভালো করে দেখা হয়নি ওর। আসলে হৃদয়ের মাঝে কেউ লুকিয়ে থাকলে কি আর কারো দিকে চোখ যায়? হঠাৎই অনুর চোখ যায় বিছানার দিকে। বিছানার বেশ কিছু জায়গায় রক্তের দাগ স্পষ্ট। অনুর চোখ আবার জলে ভিজে যায়। এরকম একটা লোকের সাথেই তাকে কাটাতে হবে জীবনের বাকি রাতগুলো। শাড়ির আঁচলটা ঠিক করো। এভাবে শরীর দেখিয়ে আর যার মন পাও না কেন, আমার মন পাবে না। কথাটা বলেই ঘরের দিকে পা বাড়ায় নির্ঝর। সেই ভোর রাত থেকে অনু বারান্দায় দাঁড়িয়ে আছে। ভোরের আকাশে অনেকদিন দেখা হয় না। সকালের রক্তিম সূর্য আর কিচিরমিচির পাখির গান, হালকা বাতাস। অনেকদিন পর এভাবে খোলা আকাশ দেখতে বড্ড ভালো লাগছিল অনুর। সারা রাতে হৃদয়ে যে ঝড় শুরু হয়েছিল তার অনেকেই শান্ত হয়ে গেছে। মৃদু বাতাসে শাড়ির আঁচলটা বুকের থেকে একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ব্যাস, তা দেখে নির্ঝরের এমন মন্তব্য। ভুল করেই তো সরে গেছে, ইচ্ছে করে তো আর দেখিয়ে বেড়াচ্ছি না। আমি কি তেমন মেয়ে নাকি? স্বামী তো পরপুরুষ, তো আর নয়, এমন করে বলার কি আছে? কি নোংরা মানুষ আর কি নোংরা চিন্তা ভাবনা তার, ছি! কথাগুলো নিজে নিজেই বলছিল অনু। হঠাৎই দরজায় খটখট শব্দে অনু ছোট গলায় ছুট লাগায় ঘরের দিকে। এত চিন্তার মাঝে অনু ভুলে গিয়েছিল বেশ বেলা হয়ে গেছে। নির্ঝর ওয়াশরুমে বোধহয় আরেক দফা শাওয়ার নিচ্ছে। বারবার এত শাওয়ার নেওয়ার কি আছে? নিক, তাতে আমার কি? অনু দরজা খুলতেই ধরফর করে নীলা ভেতরে ঢুকে পড়ে। নীরা হলো নির্ঝরের ছোট বোন। কি গো ভাবি, এত বেলা হলো এখনো ঘুম ভাঙছে না বুঝি? ঘুমোলে তো ঘুম ভাঙবে, ঘুমালাম কখন? মনে মনে কিছু বললে? কই না তো, তোমার বর কই? শাওয়ারে। ও আচ্ছা, তো এবার আমাদের ভালোবাসাবাসির সমাপ্তি ঘটলে নিচে এবার তোমাদের ভালোবাসাবাসির সমাপ্তি ঘটলে নিচে নামো, মা তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। ভালোবাসা মাই ফুট। মনে মনে কিছু বললে? না তো। ও, তুমি খুব মিষ্টি, তাই তোমার ভাই সেই তো তুমি তুমি করে একেবারে। কি
মানে কিছু না, আসছি। আমি তোমরা তাড়াতাড়ি নিচে এসো। অনু ভ্যাবাচাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কি বলে গেল? অনু পেছন ফিরে তাকাতেই দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে। বোধহয় এক্ষুনি টুক করে রক্ত চলে আসবে। নাকের মাথাটাও লাল হয়ে আছে, নাকটা ফুলে আছে। নির্ঝর এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর দিকে নয়, অনুর গলায় পড়ে থাকা চেনটার দিকে। অনুর কেমন ভয় ভয় করছে। কিছু বলবেন? এভাবে কি দেখছেন? অনু একটু পেছাতেই নির্ঝর অনুর হাত ধরে একটানে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর নির্ঝর নিজেই অনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অনু হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে দুম করে গিয়ে খাটের কোণে বাড়ি খায়। কপালে একটু লাগলেও কাটেনি, তবে ব্যথা করছে। এতক্ষণে নির্ঝর ঘর থেকে বেরিয়ে গেছে। অনু বরফের মতো সেখানেই জমে গেছে। কি হচ্ছে তার সাথে এসব? আচ্ছা, যদি সায়ন আমাকে এভাবে একা ফেলে চলে না না যেত, যদি বিয়েটা সায়নের সাথে হতো, তখনই কি এরকম কিছু ঘটতো? হয়তো না। তবে সে তো চলে গেছে। চলে যাবে কেন? পালিয়ে গেছে। এসবের মাঝে আমাকে একা ফেলে পালিয়ে গেছে। না, নাকি কেউ তাকে দূরে সরিয়ে দিয়েছে? কিছুক্ষণ চুপচাপ কান্না করার পর নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নামে। এখন সব কিছুই মেনে নিতে হবে, স্বামী বলে কথা। নিচে অনুর শাশুড়ি, ননদ, শ্বশুর সবাই টেবিলে বসে আছে। বাড়ির সবাই খুব ভালো। তাদের কাছে অনু যেন এক মূল্যবান জিনিস। তাতে একটু আচরও যদি লাগে, তাতে বোধহয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তবে অনু শাশুড়ি একদম চুপচাপ, কোনো কথা বলছে না। অনুর দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। নির্ঝরের সাথে গোটা বিয়েতে অনু তার শাশুড়িকে একবারও দেখেনি। বোধহয় তিনি এই অনুষ্ঠানে নিজেকে জড়াতে চাননি। বিষয়টা অনুর চোখে বড্ড লাগছে, কিন্তু মনে দাগ কাটছে না। নতুন বউ বলে কথা। আর ভালোই তো লাগছে, এত আদর যত্ন মন্দ লাগার প্রশ্নই ওঠে না। তবে অনুর ধারণা মতে শাশুড়িরা এমনই হয়। তবে সায়নের মা ভদ্র মহিলা ছিল, একদম এরকম, বড্ড রাগী। তবে অনুকে তার ভারী পছন্দ ছিল। আজ অনুর বউ ভাত। অনুর মা, বাবা, ভাই, ভাবি সবাই এসেছে। অনু এত লোকের মাঝে মাকে টেনে নিয়ে আড়ালে চলে যায়। এতটা সময় বোধহয় সে মায়েরই অপেক্ষা ছিল। মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কেঁদে দেয়। অনু, মা আমাকে নিয়ে চলো, আমি থাকবো না এখানে। কেন রে বাবুই, কি হয়েছে? আমি সায়নের কাছে যাব। সায়ন কোথায়? অনু, বলো না মা, আমার সায়ন কোথায়? অনু, মা প্লিজ, এই লোকটার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। এই লোকটা খুব বাজে। অনুকে কথার মাঝখানে থামিয়ে দে। অনু, নির্ঝর খুব ভালো ছেলে, একটু মানিয়ে নাও, ও তোমাকে সুখে রাখবে। অনুর মা কথাগুলো বলে মাথা নিচু করে ফেলে। সায়নকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না মা। মা প্লিজ বলো না সায়ন কোথায়, আমি সায়নের কাছে চলে যাব। মেয়ের ছল ছল চোখের দিকে তাকিয়ে অনুর মা অনামিকা আরা মুখ খুলে। অনু আসলে সায়ান। কোথা থেকে দুম করে নিঝর চলে আসে, অনুর মাকে ইশারায় চুপ করিয়ে দেয়। আন্টি বাহিরে খেতে দিয়েছে, আপনি খাবেন না? চলুন। বাবা চলো। অনুর মা যাওয়ার আগে ছল ছল চোখে একবার নির্ঝরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনুর মা চলে যায়। অনুর মায়ের পেছন পেছন যেতে লাগলে নির্ঝর অনুর হাত ধরে টেনে টান মারে। অনু হুমড়ি খেয়ে পড়ে নির্ঝরের বুকে। কি হলো? হাত ধরছেন কেন? ছাড়ুন। কি অসভ্যতামি হচ্ছে শুনি? ছাড়ুন, অসভ্য লোক একটা। নির্ঝর অনুকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অনুর চোখের নিচে লেপটে যাওয়া কাজলটা মুছিয়ে দেয়। কান্না করার ফলে চোখের নিচে কাজলটা লেপটে গিয়েছিল। তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ। কি কি বললেন? জানি না। নিজে নিজে বলে এখন বলছেন জানি না। সত্যি জানি না তোমাকে এখন ঠিক কি করা উচিত। মানে জানি না। কথাটা বলেই নির্ঝর রুমালটা পকেটে রেখে দিয়ে হাঁটা ধরে। অনু নির্ঝরের পেছন পেছন হাঁটছে না, রীতিমতো ছুটছে। নির্ঝর ইয়া লম্বা মানুষ, তার উচ্চতার কাছে অনু নিছকি বাচ্চা। উফ, একেবারে হাতি একটা। অনুর কাছে তার স্বামীকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চরিত্র বলে মনে হচ্ছে, যার হৃদয়ে বেলাভূমিতে কখনো মেঘ তো কখনো বৃষ্টি, আবার মাঝে মাঝে রোদ্দুরও উঁকি মারে। কি যায় এই রহস্যময় মানুষ, না রহস্যময় স্বামী নামক এক অজানা চরিত্র?
নির্ঝর ধীর পায়ে এগিয়ে আসছে অনুর দিকে। অনুর ভয়ে বুক কাঁপছে। যদি কাল রাতের মতো আবার। না না, অসম্ভব। বউ ভাতের অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দিয়ে অনু ঘরে চলে আসে পোশাক পাল্টে। বেশ আয়েশ করে বিছানায় বসতেই নির্ঝরের আগমন ঘটে। নির্ঝরকে দেখে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে অনু। নির্ঝর ঘরে ঢুকে অনুর দিকে তাকাতেই অনুর কাল রাতের কথা মনে পড়ে যায়। নির্ঝরকে এগিয়ে আসতে দেখে অনু ধুম করে দাঁড়িয়ে যায়। একটা ছোট্ট ঢোক গিলে বলতে শুরু করে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি অন্য কাউকে ভালোবাসতাম, আর এখনও ভালোবাসি। হ্যাঁ, কথাগুলো আমি আপনাকে কালই বলতাম, কিন্তু আপনি তো আপনার কাজে নানা স্বামীগিরি ফলাতে ব্যস্ত ছিলেন, তাই বলার সুযোগটাই হয়ে ওঠেনি। কিন্তু শুনে রাখুন, যেদিন সে ফিরে আসবে সেদিন আমি। বাকি কথাগুলো বলার সুযোগ হয়নি অনুর। নির্ঝর অনুর চুলে মুঠি ধরে নিজের দিকে টেনে নেয়, তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার হাত পা ছুটছে, কিন্তু কিছু করার উপায় নেই। দু চোখ অনু নির্ঝরকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতেই নির্ঝর পেছনে সরে যায়। আপনি কি চান বলুন তো? এভাবে বারবার জোর করছেন কেন? যদি এত নেশা হয়ে থাকে তাহলে পতিতা পল্লী গেলেই পারতেন। কেন আমার আর সায়নের মাঝে এলেন? নির্ঝর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। তুমি তার কাছে যেতে চাও যে তোমার সবটা চায় না, কিন্তু তার কাছে যেতে চাও না যে তোমার ভালো মন্দ সবটা চায়। কথাগুলো বলেই নির্ঝর বিছানা থেকে একটা বালিশ ঢিল মেরে অনুর দিকে ছুড়ে দেয়। অনু বালিশটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর কোনো কথা হয়নি দুজনের মাঝে। নির্ঝর খাটের উপর উবু হয়ে শুয়ে পড়ে, আর অনু এখনও ওভাবে দাঁড়িয়ে আছে। লাইটটা অফ করে দাও। অনুর দিকে না তাকিয়ে অনু একটা ভেঙচি কেটে সোফার দিকে পা বাড়াতেই, না, এই ঘর তোমার না, এই ঘরের জিনিসগুলো তাই। এই ঘরের কোনো জিনিস ব্যবহার করার অনুমতি তোমার নেই। তাহলে আমি কোথায় যাব? কোথায় শোবো? মেঝেতে? কি, ইচ্ছে করলে বারান্দা ফাঁকা আছে। অনু গোল গোল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। এই লোকটা উন্নত শ্রেণীর অসভ্যতার সকল স্তর পার করে এসেছে। কথাগুলো নিজের মনে মনে বলে অনু মেঝেতেই গুটি মেরে শুয়ে পড়ে। একটু কষ্ট হলেও বেশ ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছে খুব দ্রুত। আর তো মাত্র একটা দিন, কালকে বাড়ি গিয়ে সায়নের কাছে চলে যাবে অনু সারা জীবনের জন্য। সায়নের কথা মনে পড়তেই অনুর কাছে কোনো কষ্ট যেন কষ্টই মনে হচ্ছে না। আচ্ছা, সায়ন কি মেনে নিবে আমাকে? নিবে না কেন? যা হয়েছে নিজের ইচ্ছের বিরুদ্ধে, এটাই তো। এরকম ধর্ষণই বলা যায়। সায়নের ভালোবাসার কাছে এসবই তুচ্ছ। উত্তরগুলো নিজের মতো সাজিয়েছে অনু। ভোর রাতে একটু চোখ মেলাতেই অনু দেখতে পায় নির্ঝর নিচের দিকে ঝুঁকে উবু হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। অনু বেশ ভয় পেয়ে যায়। আবার কি কাল রাতের মতো? আচ্ছা অনু, কখনো কি শুনেছ কোনো ছেলের কোনো মেয়ের নাক ফুলের প্রেমে পড়ে? কখনো কি শুনেছ একটা মেয়ের গোলমোলো গালের প্রেমে পড়ে? কখনো কি শুনেছ কোনো ছেলে কোনো মেয়ের গালের মাঝখানে পড়া ছোট্ট টোলের প্রেমে পড়ে? আমি পড়েছি, একবার নয়, বারবার পড়েছি। সে পড়ে প্রেমের পুরে ছাড়খাড় হয়েছি, তবুও বলতে পারিনি। কথাগুলো অনুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি মিস্টার চৌধুরী, কি বলছেন এসব? জানি না। কথাগুলো বলে নির্ঝর ঘর থেকে বেরিয়ে যান। সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজার কাছে যেতেই রাহেলা বেগম নির্ঝরের মায়ের চোখে পড়েন। ভোরবেলায় কোরআন তেলাওয়াত করার অভ্যাস ওনার। একটু পিপাসা পেয়েছিল, তাই পানি খেতে এসে কাউকে যেতে দেখেন। নিচু গলায় ডেকে ওঠেন, কে ওখানে? আমি, মা। নির্ঝর, এত ভোর ভোর কই যাও আব্বু? একটু বাহিরে যাব, ভালো লাগছে না। আর কথা বাড়াননি উনি। নির্ঝরের যখন মন খারাপ থাকে তখন সে বাহিরে চলে যায় হাঁটতে। খোলা আকাশ, মৃদু বাতাস, এসব নাকি নির্ঝরের কাছে মন ভালো করার মেডিসিন। এখন বেশ ভোর হয়ে গেছে, তেমন আলো না ছড়ালেও বেশ কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নির্ঝরের বলা কথাগুলো ভাবতে ভাবতে বাহিরে আজানের ধ্বনি কানে যায়। অনু ঝটপট নামাজ পড়ে নেয়। নামাজের বিছানায় কেঁদে বুক ভাসিয়ে দেয়। অনুর চাওয়া বলতে ওই একজনই, সায়ন। সকাল সকাল শ্বশুরবাড়ির সবার আবদার, তারা আজ নতুন বউয়ের হাতে বানানো নাস্তা খাবে। অনু রান্নাঘরে ঢুকে বেশ হেলে দুলে রান্না করছে। আজই তার এ বাড়িতে শেষ দিন, তাই না হয় একটু সবার আবদার রাখলাম, তাতে দোষের কি?
খাবার টেবিলে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, যে যার মতো বসে পড়েছে। তবে রাহেলা বেগম সোফায় বসে অনুর গতিবিধির লক্ষ্য করছে। অনু সবার সাথে নিজের প্লেটটাও সাজিয়ে ফেলেছে। এবার অনু শাশুড়ি মায়ের দিকে চোখ পড়ে। আন্টি আসুন না, খেতে বসুন। এবার রাহেলা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। কোনো মেয়ের নিজের স্বামীর কথা ভুলে যেতে পারে হয়তো, কিন্তু কোনো মা নিজের ছেলের কথা ভুলতে পারে না। কথাগুলো বলে উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। সত্যি তো, উনি সেই কখন বেরিয়েছে, এখনো ফিরল না। তবে কি আর বাড়ি যাওয়া হবে না? অনুর মনটা খারাপ হয়ে যায়। হঠাৎই পেছন থেকে কেউ হুঙ্কার দিয়ে ওঠে, অনু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অনু পেছন ফিরে তাকাতেই দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে। অনুর আর খাওয়া হলো না, খুশির ঠেলায় নাচতে নাচতে উপরে আজ অনু আর নির্ঝর জোর বেঁধে অনুদের বাড়ি এসেছে। বিয়ের পর প্রথম নিয়ে জামাই বাড়ি এসেছে অনুর। অনুর বাবার আনন্দের অন্ত নেই। সবাই নির্ঝরকে নিয়ে ব্যস্ত, আর অনুর দু চোখ এক নজরে খুঁজছে। হঠাৎই অনুর চোখ যায় দরজার আড়ালে। দরজার কাছে যেতেই দেখে সোহাগ সেখানে ঠোঁট উল্টে কাঁদছে। অনুর দু চোখ সোহাকেই খুঁজছিল। অনু কোনো দিকে না তাকিয়ে সোহার কাছে ছোট লাগায়। সোহা, তোর ভাই কোথায়? অনু আপু, ভাইয়া আমাকে তোর সাথে যেতে বলেছে তো। চল, সবাই এখন মিস্টার চৌধুরীকে নিয়ে ব্যস্ত। এই সুযোগে তুই বাহিরে অপেক্ষা কর, আমি আমার ব্যাগ নিয়ে আসছি। সোহা হলো সায়নের একমাত্র ছোট বোন, বাকি পরিচয় পরে দেব। সোহা নীরবে বাহিরে বেরিয়ে যায়। অনুও ঘরে গিয়ে গুটিসুটি পায়ে সদর দরজা পেরিয়ে বাহিরে চলে আসে। সে চলে যাচ্ছে আর ভালোবাসার মানুষ সায়নের কাছে, আর পেছনে ফেলে যাচ্ছে তার 2 দিনের স্বামীকে। ছাদের এক কোণে চুপটি করে বসে আছে অনু। চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এরকম কিছু হবে সেটা তার কল্পনারও বাহিরে। বারবার সায়নের কথা মাথায় ঘুরছে। কই, ভালো তো তোমায় কম বাসিনি, তাহলে এভাবে অভিমান করে ছেড়ে চলে গেলে কেন? সায়নের সাথে প্রথম দেখা, প্রেম, সব যেন চোখের সামনে ভাসছে। এই তো ছাদের এই কর্নারটায় দাঁড়িয়েই সায়নের সাথে প্রথম দেখা চোখাচোখি হয়েছিল অনুর। অতীতে ডুব দেয় অনু। সায়ন হলো অনুদের প্রতিবেশী। অনুর বাবা ব্যাংকে চাকরি করে, ট্রান্সফার জব। বাবার বদলির খাতিরে অনুরা পরিবার সহ ঢাকায় চলে আসে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব মিলিয়ে বেশ মন খারাপ পাচ্ছিল অনুর। পুরনো কলেজ, পুরনো সব বন্ধু ফেলে আসতে কারই বা ভালো লাগে। তাই মন ভালো করার জন্য কানে হেডফোন গুঁজে ছাদের উদ্দেশ্যে রওনা হয় অনু। খোলা আকাশ মন ভালো করার মেডিসিন। বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করতেই দেখা যায় অনুদের ছাদ বরাবর পাশেই আরেকটা ছাদের দিকে। ছাদের মাঝখানে বিছানা পেতে বইয়ে মুখ গুজে বসে আছে একটি ছেলে। চোখে মোটা ফ্রেমের চশমা পরনে, হালকা নীল রঙের টি শার্ট আর কালো রঙের 3/4 প্যান্ট। এমনভাবে বইয়ের দিকে ঝুঁকে আছে যে তার মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। কেন যেন ছেলেটাকে দেখে অনুর বেশ কৌতূহল জাগে। অনুর ছেলেটার মুখ দেখতে বেশ ইচ্ছে করছে। বেশ কিছুবার উকি ঝুঁকি মারার পরও ছেলেটার মুখ দেখতে অক্ষম হয় সে। শেষবার উকি মারতেই ছেলেটা দুম করে দাঁড়িয়ে যায়। অনুর সাথে চোখাচোখি হয়ে যায় তার। অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ছেলেটা অনুর দিকে এগিয়ে আসে। আপনি কি কিছু বলবেন আমায়? মানে না তো। অনু বেশ লজ্জা পেয়ে যায়। না, আমার মনে হলো বোধ হয় কিছু বলতে চান, তাই বারবার। আচ্ছা, যাই হোক। হাই, আমি সায়ন আহমেদ। আমি অনু। ছোট করে নিজের নামটা বলেই অনু ছোট লাগায় নিচে। কেন যেন তার বেশ লজ্জা করছে। কি লজ্জা! সায়ন সেখানে দাঁড়িয়েই মুচকি দিয়ে হাসছে। লজ্জা পাওয়া ভালো, লজ্জা তো নারীর ভূষণ। এটাই ছিল অনুর আর সায়নের প্রথম দেখা। তারপর আর কখনো কথা হয়নি দুজনের মাঝে। তবে দেখা হতো মাঝে মাঝে ছাদের এখানটায়। সায়ন প্রায়ই ছাদের এই পাশটায় বসে বসে পড়তো। মাঝে মাঝে দুজনের দেখা হতো, চোখাচোখি হতো, তবে কথা হতো না। বাকিটা পরে আরেকদিন বলবো। অতীত কত সুন্দর ছিল, কোথা থেকে কি হয়ে গেল। তখন সোহাকে পাঠিয়ে দেওয়ার পর অনু বাড়ির সবার চোখে ফাঁকি দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ধারণা সায়নী সোহাকে পাঠিয়েছে অনুকে নিয়ে যেতে। সে হয়তো তার প্রিয়তমার জন্য বাহিরে অপেক্ষা করছে। সায়নের জন্য অনুর বুকে বেশি অভিমান জমে আছে।
অনু বাড়ি থেকে বেরিয়ে ছুট লাগায় বাড়ির পেছনের দিকে। সোহা অনুর কথা মতো সেখানে অপেক্ষা করছিল। অনু সেখানে এসেই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কাকে খুঁজছো এভাবে? সোহা, তোর ভাই কোথায়? কেন খুঁজছো তাকে? বেশ ঝাঁঝালো কণ্ঠে সোহা অনুকে প্রশ্নটা করে। অনু অবাক চোখে সোহার দিকে তাকিয়ে আছে। মানে মানে বুঝলে না? বেশ তো, হেলে দুলে বিয়েটা করে নিলে, আবার বরকে নিয়ে বাপের বাড়িও এলে। বিয়ে করার আগে একবারও কি আমার ভাইয়ের কথা ভাবছিলে? এসব কি বলছিস সোহা? ঠিকই তো বলছি, সেদিন তুমি আসনি বলে আজ। কি? ভাইয়া আজই লন্ডন চলে যাচ্ছে, আর মাত্র 21 মিনিট পর ফ্লাইট। সোহার কথায় অনুর আকাশ থেকে পড়ল। সায়ন চলে যাচ্ছে? হুম। এই নাও মা, এগুলো তোমায় ফিরিয়ে দিতে বলেছে। সোহা অনুর হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দেয়। এগুলো কাগজ নয়, এগুলো চিঠি, যেগুলো অনু সায়নকে দিয়েছিল। চিঠিগুলো অনুর হাতে ধরিয়ে দিয়ে সোহা পেছনে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে সোহা দাঁড়িয়ে যায়। পেছন ফিরে সোহার দিকে তাকিয়ে বলতে শুরু করে, অনু আপু, আপু হয়তো তোমার ছলনায় তোমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আমার ভাইয়ের ভালোবাসা হারালাম। ও আর হ্যাঁ, এই চিঠিগুলোর অস্তিত্ব এখানেই শেষ করে দাও। না হলে যদি তোমার বরের হাতে চলে যায়, তোমার বড় লোক বর কি তোমার মতো এরকম মেয়েকে মানবে? ভালো থেকো। আর একটি কথাও বলেনি সোহা। চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে হাঁটা ধরে সে। ও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিনও অনুর সায়নের সাথে কথা হয়েছিল। সায়নের কথা মতে সে রাতের মাঝামাঝি সময়ে বাড়ির পেছনের দিকটায় অপেক্ষা করবে অনুর জন্য। তারপর অনুকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে। অনু এসেছিল, সারা রাত অপেক্ষা করেছে সায়নের জন্য, কিন্তু সে তো আসেনি। তারপর দিন নির্ঝরের সাথে বিয়ে হয়ে যায় অনুর। অনু চিঠিগুলো মুষ্টিবদ্ধ করে বাড়ি ফিরে আসে। ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। সায়নের সাথে সম্পর্কের শুরুটাও ছিল এই ছাদ, আবার হয়তো শেষটাও এখানেই হতে চলেছে। আচ্ছা, তবে কি ছলনা আমি করেছি? তুমি তো আসনি, বারবার ডেকেছি তবুও আসনি, মুখ ফিরিয়ে রেখেছিলে। আজ সব সম্পর্কের রীতি টেনে পাড়ি জমালে সদূর পারে, তবুও ছলনাময়ী আমিই হলাম। কথাগুলো বলে অনু হাউমাউ করে কাঁদতে শুরু করে। এভাবে কত সময় কেটেছে জানা নেই। অনু যখন চোখ খোলে তখন বেশ রাত হয়ে গেছে। নির্ঝর বালিশে হেলান দিয়ে একটা ডায়েরিতে কিছু একটা লিখছিল, আর অনু নির্ঝরের বুকের উপর শুয়ে আছে। একেবারে নির্ঝরকে ঝাপটে ধরে অনু ধরফর করে উঠে দাঁড়ায়। এদিক সেদিক চোখ বুলায়। না, এটা তো তার ঘর নয়। এই ঘরটার সাথে অনুর বাড়ির কোনো ঘরের মিল নেই। সে তো বাবার কাছে ছিল, ঘরে ড্রিম লাইট জ্বালানো ছিল, তাই তেমন কিছু দেখাও যাচ্ছে না। অনু বারবার মনে করার চেষ্টা করছে, এটা কোন জায়গা? মিস্টার চৌধুরী আমাকে কোথায় এনেছে? নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দেয়, যেদিন আমি তোমার নাম নিয়ে 3বার কবুল বলি, সেদিনই তোমার পায়ে এক অদৃশ্য শিকল পরিয়ে দেয়। আর যখন তুমি আমার নামে 3বার কবুল বলো, সেদিনই তুমি নিজে নিজেই সেই শিকল পায়ে বেঁধে নাও। অর্থাৎ তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ তোমার অস্তিত্ব এখন আমাতেই বন্দি। আমি যে তোমার স্বামী। অনুর চোখ বেয়ে আবার বৃষ্টি নামে। কথাগুলো সায়ন বললে বোধহয় ভালো শোনাতো। নির্ঝর উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। অনু ভালো করে তাকিয়ে দেখে এটা নির্ঝরের ঘর। নির্ঝর তাকে আবার এই বাড়িতে নিয়ে এসেছে। সকালেই তো অনু ঘরটাকে বিদায় জানিয়ে বেরিয়ে গিয়েছিল, আবার ফিরতে হলো এই ঠিকানায় বিকেলে। অনুকে অনেক খোঁজাখুঁজির পর যখন অনুর দেখা মিলছিল না, তখন অনুর বাবা মায়ের মুখ শুকিয়ে যায়। তাদের ধারণা বোধহয় তাদের একমাত্র মেয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু নিঝর কি মনে করে ছাদে চলে যায়। ছাদে যেতেই চোখ পড়ে অনুর দিকে। অনু ছাদের দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে। নিঝরের বুক ধক করে ওঠে। অনু কিছু করে বসলো না তো? অনুর কাছে যেতেই দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। নির্ঝর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনুকে তুলে নিয়ে তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। অনুকে কোলে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। শ্বশুর বাড়ির সবার কথা অগ্রাহ্য করে নির্ঝর অনুকে নিয়ে বাড়ি চলে আসে। কান্নাকাটির ফলে অনুর বেশ মাথা ধরেছে, তাই অনু কথা না বাড়িয়ে বালিশ নিয়ে উঠে আসে তার জায়গায়। এ ঘরের মেঝেতে অনু উঠে আসতে নির্ঝর অনুর কোমর জড়িয়ে ধরে। তারপর অনুর হয়তো এটাই তার নিয়তি, এখন থেকে যা হবে তা মানতে হবে, হাজার হোক। এটাই তার অনুর নিয়তি। নির্ঝর বারান্দায় বসে একটার পর একটা সিগারেট ধরাচ্ছে।
অনু কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝরের পাশেই ছাই হয়ে পড়ে রয়েছে সায়ন আর অনুর চিঠিগুলো। তাদের মাঝে লিপিবদ্ধ কিছু ভালোবাসা। অনু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে হুঁশ নেই। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছিল, কিন্তু নির্ঝরের চোখে ঘুম নেই। ভালোবাসা নামক আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নির্ঝরের হৃদয়। সকালে সূর্যের আলো চোখে পড়তেই অনু ধর ফুরিয়ে উঠে যায়। বোধহয় অনেক বেলা হয়ে গেছে, যা আজকে আর নামাজটাই আর হলো না। বিছানায় এদিক সেদিক তাকিয়ে দেখে নির্ঝর নেই। কোনো রকম ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে যায় সে। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের এদিক সেদিক ঘুরে দেখছিল অনু। নির্ঝরের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত ছবি দেয়ালে লাগানো। কত হাস্যোজ্জ্বল ছেলে, অথচ অনুর সামনে এলেই যেন পৃথিবীর সকল গভীরতা ভর করে এই ছেলের মাঝে। আচ্ছা, সায়নী কি বিয়ের পর বদলে যেত? বিয়ের পর নাকি প্রেমিক থাকে না, স্বামীতে পরিণত হয়? পরিবর্তন হয় তাদের আচরণে? অনুর এই প্রশ্ন নিয়ে একবার সায়নের সাথে অনুর বেশ দ্বন্দ্ব বেঁধে যায়। সেবার অনু আর সায়নের প্রেমের ৩য় বছর চলছে। তখন মোটামুটি দুই পরিবারের সবাই সায়ন অনু সম্পর্কের ব্যাপারে জানে। তাদের সম্পর্কে দুই পরিবারের কারোরই কোনো অমত ছিল না। রীতিমতো তাদের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছে গিয়েছিল। দুই পরিবারের কথাবার্তাও হয়ে গিয়েছে। সায়নের পরীক্ষা শেষ হলেই অনুকে ঘরে তুলবে সায়নের বউ করে। সায়ন তখন সিলেটে ইঞ্জিনিয়ারিং 3rd সেমিস্টারে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বিধায় অনুর সাথে কথা খুব কম হয়। সায়ন বরাবরই পড়াশোনায় বেশ মনোযোগী। একদিন মধ্যরাতে অনু ফোনের পর ফোন করে সায়নকে। সায়ন তখন মনোযোগ দিয়ে অঙ্ক করছিল। এত রাতে অনুর ফোনে বেশ বিরক্ত সে। তবুও প্রিয় তোমার ফোন বলে কথা। সায়ন ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কোনো কথা নেই, শুধু কান্নার আওয়াজ। অনুর কান্না শুনে সায়নের বুকটা ধক করে ওঠে। কি জানি কি হলো। অনু পাখি, কি হয়েছে? বলবো তো কি হয়েছে, এমন কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে উনি মুচকি হেঁচকি তুলে ফেলেছে। বলবে তো কি হয়েছে? তুমি বদলে গেছো শান। আমাকে আর আগের মতো ভালোবাসো না। বিয়ে হয়ে গেলে আরও ভালোবাসবে না, তখন তুমি আমাকে ভুলেই যাবে। কি? তুমি এখনই আর আমায় ভালোবাসো না। বিয়ের পর কি করবে শুনি? কে বলেছে এগুলো? ভাবি বলেছে। মানে কি এগুলো? মানে বিয়ে করলে প্রেমিক আর প্রেমিক থাকে না, বর হয়ে যায়। তখন তুমিও আমার বর হয়ে যাবে। তো তখন তুমি আর আমায় ভালোবাসবে না। কেন বাসবো না? কারণ বিয়ে হয়ে গেলে নাকি মানুষ বদলে যায়। এই যে দেখো, সবে তো বিয়ের কথা হয়েছে, তাতেই তুমি কেমন বদলে গেছো? শায়ন মুচকি হেসে অনুকে জবাব দেয়। সব সম্পর্কে একটা আলাদা নাম আছে, আলাদা টান আছে। যখন সম্পর্ক প্রেমের থাকে তখন তাতে নানা রকম বাধ্যবাধকতা থাকে, আর থাকে হাজারো ভয়, হারানোর ভয়। আর বিয়ে হয়ে গেলে সম্পর্কের নাম পরিবর্তন হয় সেই বাধ্যকতাগুলো। তবে ভালোবাসার ধরনেরও পরিবর্তন হয়, কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হয় না, বরং ভালোবাসা বেড়ে যায়। ও, তার মানে তুমি বদলাবে না? একদমই না। তাহলে ঠিক আছে অনু। না কিছু না, বলেই ফেলো। কিছু কথা না হয় জমিয়ে রাখলাম, যখন আমাদের টোনাটুনি সংসার হবে তখন শোনাবো। কখন? হ্যাঁ, কোনো এক নিঝুম রাতে আকাশে পূর্ণচন্দ্র থাকবে আর আমার বুকে তুমি। তাই? আমার সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি। আমি তোমাতে আবদ্ধ থাকতে চাই, তোমাতেই করতে চাই বসবাস। অনু চুপ করে সায়নের কথাগুলো শুনছিল। অনু ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অনু দম করে ফোনের লাইন কেটে দেয়। এই ছেলে একেবারে উচ্চ শ্রেণীর রোমান্টিকতার কিছুই বোঝে না। অনু গাল ফুলিয়ে শুয়ে পড়ে। তার চোখে এখন নতুন স্বপ্ন। আর মাত্র কয়েকদিন পর তার আর সায়নের আগত। এত শত স্বপ্ন নিয়ে অনু ঘুমিয়ে যায় সে রাতে। অতীতের কথাগুলো ভাবতেই অনুর চোখ বেয়ে পানি পড়তে থাকে। কোথায় সায়নের দেখানো স্বপ্ন, কোথায় সায়নের সেই টোনাটুনি সংসার? সব দেশে নিয়েই গেল। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎই কাঁধে কারো গরম নিঃশ্বাসে অনুর হুঁশ ফিরে। অনু কারেন্ট শক খাওয়ার মতো দূরে ছিটকে পড়ে। নির্ঝর অবাক চোখে তাকিয়ে আছে। অনু ছলছল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আপনি কেন বুঝেন না? আমি আপনাকে চাই না। আপনার প্রত্যেকটা স্পর্শ আমার কাছে বিষের মতো। নির্ঝর চোখ মুখ শক্ত করে উত্তর দেয়। তুমি কি চাও বা না চাও, তুমি আমার, শুধুই আমার। নির্ঝর হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। অনু চোখ মুখ মুছে নিচে নামে। রান্নাঘরে অনুর শাশুড়ি, চাচি শাশুড়ি
মোটামুটি সবাই টুকটাক কাজ করছে। অনু সেখানে যেতেই সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সবাই অনুকে এটা ওটা দেখাচ্ছে, শুধু অনুর শাশুড়ি মুখ গোমরা করে কাজ করেই যাচ্ছে। অনু এই বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করছে ভদ্রমহিলা অনুকে একেবারে নিতে পারছে না। অনু কৌতূহলবশত শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। আন্টি, আপনাকে হেল্প করে দেই? পাশ থেকে অনুর চাচি শাশুড়ি বলে ওঠে, আন্টি কি বলছো? মা মা বলো, শাশুড়ি তো মায়ের মতোই হয়। অনুর শাশুড়ি ছোট চাচিকে থামিয়ে ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, রাখো তো, অমন বউকে মেয়ে ভাবার কোনো ইচ্ছে আমার নেই। তোমার মুখে আন্টি ডাকি মানায়? খবরদার আমাকে ঢং করে মা বলতে এসো না। অনু শাশুড়ির কথা শুনে থমকে যায়। সামান্য মা ডাকতে এত সমস্যা? কি করেছি আমি যে উনি আমাকে সহ্য করতে পারেন না? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, নিজের ঘরে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। অনু কথা না বাড়িয়ে হন হন করে চলে আসে। আমারও বয়ে গেছে আপনার ছেলের বউ হয়ে থাকতে। একবার সায়ন ফিরুক, তারপর। সায়নের সাথে সম্পর্কের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। ছোট্ট একটা দিঘির পার, একটা বকুলতলা, কিছু কাশফুল আর একটা ছোট নাগফুল, ব্যাস এগুলোই ছিল সায়ন অনুর সম্পর্কের মুখ্য উপাদান। সেদিনটা ছিল শুক্রবার। অনুর বাবার এক গ্রাম্য বন্ধুর আমন্ত্রণে অনুরা হুট করে গ্রামে যায়। অনুর বাবা সেই বাল্যবন্ধুর একমাত্র মেয়ের বিয়ে, তাই বেশ দল বেঁধে পরিবারসহ অনুরা গ্রামে চলে আসে। তখন অনুর সাথে সায়নের সম্পর্ক বাড়ির ছাদ অব্দি আটকে আছে। তবে মাঝে মাঝে রাস্তায় দুই একবার দেখা হলে শুধু একটু মুচকি হাসিতে আবদ্ধ ছিল তারা দুজন। অনুর গ্রামে তেমন আসা হয় না। এখানে এসে গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে মিশে বেশ ভালোই লাগছে অনুর। এর মাঝে বিপত্তি বাঁধে। রাতে গায়ে হলুদে মেয়ের জন্য রাখা সব হলুদ চুরি হয়ে গেছে। কি সর্বনাশ! এখন কি হবে? এদিকে বেলাও যে শেষের দিকে, সন্ধ্যের পর হলুদ বাটাবাটি শুরু হবে। কোনো উপায় না পেয়ে কনেপক্ষের কিছু মেয়ে বেরিয়ে পড়ে বাগান থেকে হলুদ তুলতে। অনুও তাদের সাথে চলে আসে। নদীর ওপার বাগান থেকে তারা হলুদ তুলে নিয়ে আসবে, তারপর বাটাবাটি শুরু হবে। যথারীতি বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী পার করে তারা হলুদ নিয়ে ফিরছিল। এমন সময় অনুর চোখ চায় রাস্তার ওপারে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা মাঝামাঝি বয়সের এক মহিলা ও তার মেয়ের দিকে। তারা অসহায়ের মতো মুখ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে তারা গ্রামের কেউ। অনু ঝটপট তাদের কাছে চলে যায়। হতে পারে তারা কোনো বিপদে পড়েছে। অনু সালাম দিয়ে কথা বলা শুরু করে, আন্টি কোনো সমস্যায় পড়েছেন? আর বলো না মা, অনেক দিন পর গ্রামে এসেছি, গ্রামের পথঘাট তেমন মনে নেই। ও, আপনি ভুল পথে গেছেন? হ্যাঁ। পাশ থেকে সোহা বলে ওঠে, আমরা এখানে এক দাদুর বাড়ি এসেছি, এক চাচাতো বোনের বিয়ে, কিন্তু আম্মু পথই ভুলে গেছে। তোমাদের সাথে কেউ নেই যে পথ চিনে? ভাই আছে, কিন্তু সে লেট লতিফ, ট্রেন ফেল করেছে বলে আসতে দেরি হচ্ছে, বোধহয় ঘন্টা দুয়েক লাগবে। কী সর্বনাশ, এতক্ষণ আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন? কি আর বলবো। ভদ্র মহিলার দিকে তাকিয়ে দেখেন উনি বড্ড ঘামছে, বোধহয় শরীর খারাপ করছে। আন্টি, আপনি আমাকে সেখানকার ঠিকানা বলুন, আমি দেখছি খুঁজে দিতে পারি কিনা। মা, ঠিকানাটাই তো মনে নেই। আসলে এটা তাদের নতুন বাড়ি, এখানে তেমন আসা হয়নি। অনুকেও এতক্ষণ দাঁড়িয়ে বক বক করতে দেখে তারাও এগিয়ে আসে। অনুর সাথে কনের ছোট বোন নীলুও ছিল। নীলু ভদ্র মহিলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। বড় চাচি, তুমি এসেছো? নীলু নীলু এদিক সেদিক তাকিয়ে বলে, সায়ন ভাই কোথায়? তাকে দেখছি না। নীলুর একমাত্র ক্রাশ হচ্ছে সায়ন। সোহা খেপে যায়, সবসময় ভাইয়ার খবর নাও কেন? এখানে আমি আছি, মা আছে, দেখতে পাচ্ছ না? মার শরীর খারাপ, চলো আমাদের বাড়ি নিয়ে চলো, ভাইয়ার আসতে দেরি হবে। ও, তা আগে বললেই তো হয় সায়ন ভাই। না থাক, তোমরা বাড়ি চলো চাচি। ভদ্রমহিলা আর কেউ নয়, সায়নের মা আর বোন সোহা। পাশ থেকে সায়নের মা বলে ওঠে, সেই কবে তোদের এই নদীর ধারে বাড়িটাতে এসেছি, এত কি মনে থাকে? তাই পথ ভুলে গেছি। ও আসলে চাচি সায়ন ভাই বলল এই বাড়িটা থেকেই বিয়ে দিতে। সোহা, এখন দাঁড়িয়ে বকর বকর না করে বাড়ি নিয়ে চলো আমাদের। নীলু, চল, নিয়েই তো যাচ্ছি। নীলু সামনের দিকে হাঁটা ধরে। এত ব্যাগপত্র নিয়ে সায়নের মা আর সোহা দাঁড়িয়ে আছে, এতগুলো নেওয়া যায়? এদিকে নীলুও হাঁটা ধরে সামনের পথে। অনু এগিয়ে গিয়ে সায়নের মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে নেয়। সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। সায়নের বাবার চাচাতো ভাইয়ের বাড়ি এটা।
প্রায় সন্ধে নেমে গেছে। বড়রা বড়দের মতো আর ছোটরা ছোটদের মতো আনন্দ করছে। অনুর বেশ ভালোই লাগছে। একেবারে বিশুদ্ধ বাঙালি বিয়ে যাকে বলে। অনুর সাথে দুষ্টুমিতে যোগ দিয়েছে সোহা। ও সোহা সহজে কোনো মানুষের সাথে মিশে না, তবে যাকে পছন্দ করে তার কথাই আলাদা। হলুদ বাটা বাটিতে প্রায় সন্ধে গড়িয়ে রাত নেমে গেছে। গ্রামে এইটুকু রাত মানেই গভীর রাত। সবাই যে যার মতো কাজে ব্যস্ত। সোহা, নীলু আর অনু তিনজন বাড়ির সামনে বকুলতলার নিচে বাধাই করা পাড়টায় বসে বসে গল্প করছিল। হঠাৎই তিনজনের ডাক পড়ে। সবাই তেঁতুল মাখিয়ে অনুকে খাওয়ার জন্য ডাকা হয়েছে। অনু সোহা আর নীলুকে বসতে বলে বাড়ির দিকে পা বাড়ায়। তোমরা বসো, আমি এখানে নিয়ে আসছি। ওদিকটা কিন্তু বেশ অন্ধকার, যেতে পারবে তো? পাশ থেকে সোহা বলে ওঠে, সবাই কি তোমার মতো চোখ কপালে তুলে হাঁটে যে একটু পরপর উল্টে উল্টে পড়বে? কি বললি? কি আর বলবো, তুমি তো ভাইয়াকে দেখলে ধুমধাম করে হুমড়ি খেয়ে পড়ে যাও, তাই বললাম। সোহার কথাগুলো নীলুর মুখটা ছোট হয়ে যায়। অনু হেসে ওঠে। অনুদি, তুমি আলোটা নিয়ে যাও। না লাগবে না সোহা, আমি এই যাব আর আসবো। অনু অন্ধকারের পথ হাত ধরে বাড়ির দিকে পা বাড়াতেই কঠিন কিছু একটার সাথে বাড়ি খেয়ে ধুম করে নিচে পড়ে যায়। অনু প্রথমে ভাবে হয়তো তাল গাছটা হবে, পরে সেই কঠিন বস্তুকে নড়ে চড়ে উঠতে দেখে অনু ভয়ে চিৎকার দিয়ে ওঠে, বাবা গো, গাছ আবার নড়ে চড়ে! সোহা নীলু দুজনে অনুর চিৎকারে এগিয়ে আসে। মানে সরি, দেখতে পাইনি। সোহা ছুটে এসে আলো জ্বালিয়ে দেখে অনু ভয়ে ভয়ে মুখ নিয়ে নিচে পড়ে রয়েছে। ভাইয়া তুই? সায়ন ভাই, তুমি এসেছো? নীলু সায়নকে দেখে এগিয়ে যেতেই পা বিধে দুম করে নিচে পড়ে যায়। সোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াচ্ছে। হয়ে গেল। মানুষ সোলাইমান খানকে দেখেও এত হুমড়ি খায় না যতটা তোকে দেখে হুমড়ি খায়। এখন আবার নীলুপির সাথে অনুপিও যোগ হয়েছে। এর সাথে একসাথে দুটো মেয়ে। চল এখান থেকে, বাড়ির ভেতরে চল, না হলে দুজনেই হয়তো এবার ভিমড়ি খাবে। সায়নের কানে সোহার কথা ঠুকছে না। সে তো অনুকে দেখতে ব্যস্ত। রাতে মৃদু আলোয় অনুকে চিনে নিতে সায়নের একটুও কষ্ট হয়নি। অনু ও সায়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দুজনের কেউই কাউকে এভাবে এখানে আশা করেনি। সায়ন অনুর দিকে হাত বাড়িয়ে দেয়। অনু ও সায়নের হাত ধরে নেয়। অনু সায়নের হাতে ভর করে উঠে দাঁড়ায়। নীলু ভ্যাবলার মতো তাকিয়ে আছে। সায়ন মুচকি দিয়ে হাসছে। অনুর কিছুটা লজ্জা লাগছে। অনুর বুকটা ভীষণভাবে ধুকপুক করছে। বোধহয় কিছু হতে চলেছে। হয় নির্জর লাগছে, ছাড়ো আমাকে প্লিজ। লাগুক। তোমার এত সাহস কি করে হয় যে তুমি সায়নকে ফোন করো? একটু লজ্জা করে না? নির্ঝর অনুর হাত পেছনে মুড়ে রেখেছে। অনু ব্যথায় ছটপট করছে। অনুর অপরাধ, সে সায়নকে ফোন করেছিল, যদিও ফোন বারবার রিং হয়ে কেটে গেছে। সায়ন ফোন তোলেনি। নির্ঝর সে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। প্রায় রাতের দিকে বাড়ি ফেরে অনু। বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ফোন করছিল আর বারবার চোখের পানি মুছছিল। নির্ঝর কিছু একটা আন্দাজ করে অনুর কাছে গিয়ে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে সায়নের নাম্বার। নির্ঝরের মাথা আগুন ধরে যায়। অনুকে টেনে ঘরে আনে, ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। নির্ঝর অনুর হাতটা পেছনে মুড়ে রেখেছে। অনু বারবার ছোটার চেষ্টা করছে। অনু কেঁদে দেয়। দেখুন মিস্টার চৌধুরী, আপনি কি চান বলুন তো? তুমি কি চাও সেটা বলো আগে। আমাকে কেন আরও খারাপ হতে বাধ্য করছো? সায়নকে চাই, আর আমি তোমাকে। নির্ঝর অনুর হাতটা ছেড়ে দেয়। অনু নির্ঝরে থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। তুমি ভালোবাসো যে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোগুলোকে ভালোবাসে। তুমি তাকে ভালোবাসো না যে তোমার খারাপগুলোকেও ভালোবাসে। কথাগুলো বলে নির্ঝর বেরিয়ে যায় আর মেরে বসে পড়ে মেঝেতে। অনু সায়নকে ঘিরে তার মনেও এক বড় সড়ো দ্বন্দ্ব রয়েছে। সায়নের হঠাৎ চলে যাওয়া দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণ কোনোটাই অনুর জানা নেই। ফ্ল্যাশব্যাক। গ্রামে সেই বিয়ে বাড়িতে সায়ন অনু বেশ কাছাকাছি আসে। টুকটাক দেখা দেখি, একটু চোখাচোখি আর একটু ভালো লাগা, এক পর্যায়ে ভালোবাসা। অনু সায়ন বাড়ির সামনে বাধাই করা পাড়টায় পাশাপাশি বসে আছে। অনু নিচের দিকে তাকে হাতে কি যেন একটা আঁকি বকি করছিল। সায়ন দুম করে অনুর হাতটা ধরে ফেলে। অনু এরকম চমকে ওঠে, সায়নের দিকে তাকায়। সায়ন সেই পাড়ের মেঝেতে হাঁটু গেড়ে বসে। অনুর দিকে কয়েকটা কাশফুল আর একটা নাক ফুল এগিয়ে দেয়।
জানি না ভালোবাসা কি, শুধু জানি আমার ভালো লাগার আরেকটা নাম তুমি। অনু হা করে সায়নের দিকে তাকিয়ে আছে। জানো, আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছিলাম, একেবারে যাকে বলে পা পিছলে আলুর দম। অনু সায়নের কথায় হো হো করে হেসে দেয়। কোনো মেয়েকে প্রপোজ করার সময় এসব কেউ বলে, তা অনুর জানা ছিল না। অনু সায়নের দিকে হাত বাড়িয়ে কাশফুলগুলো নিয়ে নেয়, কিন্তু নাক ফুলের দিকে হাত বাড়াতেই সায়ন হাত সরিয়ে নেয়। ওহ, এটা এখন তোমায় নয়, যেদিন তুমি আমার বউ হবে সেদিন নিজের হাতে পরিয়ে দেব। ব্যাস, এটাই শুরু হলো সায়ন অনুর সম্পর্ক। অনুকে সায়নের মায়ের বেশ পছন্দ হয়েছে। সায়নও নিঃসন্দেহে ভালো ছেলে। বাসায় ফিরে দুই পরিবারের মধ্যে সায়ন অনুকে নিয়ে কথাবার্তা পাকা করা হয়। অনুর পরীক্ষা শেষ হলেই সায়নের সাথে আকদ করিয়ে রাখবে। বেশ বছর বছর তিনেক তারা প্রেম করে। দেখতে দেখতে আকদের দিন এগিয়ে আসে। আকদের দিন দুই পরিবারই বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজেদের। সেদিন সকাল থেকেই অনুর শরীরটা কেমন কেমন করছে, একটু পরপর মাথা ঘুরছে, সাথে অসম্ভব পেট ব্যথা করছে, আবার কমেও যাচ্ছে। অনুর ধারণা হয়তো ফুড পয়জন হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধলেও যখন আকতের জন্য অনুকে নিচে ডাকা হলো, অনুর হঠাৎ করে আবার প্রচণ্ড পেট ব্যথা করতে শুরু করলো। অনু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সিঁড়ি বেয়ে নামার সময় মাথা ঘুরে দুম করে পা পিছলে নিচে গড়িয়ে পড়ে। ঘটনাটা হঠাৎ ঘটায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সিঁড়ি বেয়ে পড়ে অনুর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। অনুকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রথমবার যখন অনু চোখ খোলে, তখন সায়ন অনুর হাতটা শক্ত করে ধরে রয়েছে। তারপর আবার অনু জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু পরের বার চোখ খুলে অনু আর সায়নকে দেখেনি। সে দেখায় ছিল সায়নকে শেষ দেখা। শুধু সায়ন কেন, সায়নের পরিবারের কাউকেই অনু আর দেখেনি। হাসপাতালে বাবা মাকে সায়নের কথা বললে সবাই যেন মুখে কুলো পেটে বসে আছে। কেউ সায়নের নামও মুখে আনছে না। ব্যাস, তারপর সব কেমন পাল্টে গেল। এবাড়ির কেউ আর সায়নকে সহ্য করতেই পারে না। এখানেই সায়নের নাম নেওয়া মানা। অনু সায়নের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সোহাটাও আর অনুর আশেপাশে আসে না। এরকম বিয়ে ভেঙে যায়। তারপর নির্ঝরের সাথে অনুর বিয়ে ঠিক করা হয়। এই বিয়েতে অনুর কোনো মত ছিল না। বাড়ির সবাই এরকম ধরে বেঁধে অনুকে বিয়েটা দেয়। অবশ্য বিয়ের 2 দিন আগে অনু সায়নের সাথে কথা হয়। সায়ন অনুকে নিয়ে পালাতে চায়। বিয়ের আগের দিন অনু সায়নের বলা ঠিকানায় চলে তো আসে, কিন্তু সায়ন আসে না। অনু সারা রাত সেখানে অপেক্ষা করে, কিন্তু সায়ন আসে না। পরদিন ভোরবেলা অনুর ভাই অনুকে খুঁজে নিয়ে এসেছিল। তবে ইতিমধ্যে সারা বাড়ি কথাটা ছড়িয়ে পড়েছে, কোণে নাকি পালিয়েছে। তবে এই গুজবে নির্ঝরের সাথে বিয়েটা ভাঙেনি। সায়নের হঠাৎ পরিবর্তনের কারণটা অনুর আজও অজানা। তার ধারণা হয়তো এর পেছনে তার ভাইয়ের কোনো হাত আছে। যে সে সে যে সায়নকে দু চোখে সহ্য করতে পারে না। তার নাকি প্রথম থেকেই নির্ঝরকে পছন্দ। তবে অনুর ধারণা কতটুকু সত্য তাও অনু ভালো করে জানে না। এখন বর্তমানে আসা যায়। প্রায় রাত গড়িয়ে ভোর হতে চলল। নির্ঝরের কোনো খবর নেই। অনুর মনে শুধু একটা কথাই ঘুরছে, এ লোকটা বারবার কি কি বলতে চাইছে এটা কি। অনু বারান্দায় পায়চারি করছে। এমন সময় বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ভেতরে ঢুকেছে। এটা নির্ঝরের গাড়ি। অনু একটু উকি ঝুঁকি মারতেই দেখে গাড়ির ড্রাইভিং সিটে একটি মেয়ে বসা। মেয়েটি নিজে গাড়ি থেকে নেমে নির্ঝরকে দরজা খুলে দেয়। নির্ঝরের ডান হাতে ইয়া বড় ব্যান্ডেজ। মেয়েটি নির্ঝরকে ধরে ধরে ভেতরে নিয়ে আসছে। নির্ঝর কোমর কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই দৃশ্য দেখে অনুর কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। বাড়ির বেলটা বাজছে। অনু ছোট লাগায় দরজা খুলতে। অনু দরজার কাছে যাওয়ার আগে নির্ঝরের মা এগিয়ে দরজা খুলে দেয়। মেয়েটি নির্ঝরকে সোফায় বসিয়ে নির্ঝরের মাকে গিয়ে জড়িয়ে ধরে। অনু মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে। কোথায় যেন দেখেছিল মেয়েটিকে, কিন্তু কিছুতেই মনে আসছে না।